ফেব্রুয়ারিতে ভোট হবে কিনা তার নিশ্চয়তা শতভাগ না থাকলেও থেমে নেই নির্বাচনী হাওয়া। গ্রামেগঞ্জে, চায়ের দোকানে আর শহরের অলিগলিতে এখন আলোচনার বিষয় একটি ইলেকশন। জামাত ৫ আগস্টের পরপরই ইলেকশনের প্রস্তুতি নেওয়া শুরু করলেও বিএনপি ভুগছিল সিদ্ধান্তহীনতায়। ইলেকশন কবে হবে নাকি হবেই না তা নিয়ে অনিশ্চয়তায় কাটছিল তাদের দিন। হঠাৎ করেই ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে তারেক রহমানের সাথে বৈঠকের পর ঘটা করে বলে দিলেন ইলেকশন হবে এবং তা হবে ফেব্রুয়ারিতেই। এরপর অবশ্য নড়ে চড়ে বসেছে বিএনপির হাইকমান্ড। ইতিমধ্যে তারা বিভিন্ন আসনে গোপনে প্রার্থী বাছাইয়ের কাজও শুরু করেছে। তবে ঝামেলা বেঁধেছে একক প্রার্থী নিয়ে, কেননা তাদের প্রতিটি আসনেই ডজন ডজন ক্যান্ডিডেট। দীর্ঘ ১৭ বছরের সেশন জট, ১৭ বছর ক্ষমতার বাইরে থাকা সব নেতারাই এমপি হতে চান। ফলে বিএনপির জন্য পরিস্থিতি বেগতিক। এক এক আসনে দলীয় প্রার্থীর বাইরেও ভুরি ভুরি বিদ্রোহী প্রার্থী থাকবে, এটা অনেকটা নিশ্চিত। জামাত বিএনপির এই দুর্বলতার বিষয়টি জানে, তাই তারা আগেভাগেই সব আসনে একক প্রার্থী মাঠে নামিয়েছে। ৩০০ আসনের ২৯৬তেই ক্যান্ডিডেট দেয়া শেষ। এবারের ভোটটা হবে কৌশলের ভোট, আর ভোটের মেকানিজমে জিততে জামাত ৩০০ আসন নিয়েই তাদের বিশেষ রিসার্চ টিম তৈরি করেছে, যাদের কাজ হলো প্রতিটি আসন ভিত্তিক গবেষণা ও জরিপ চালিয়ে সেখানে জামাতের সবচেয়ে যোগ্য ও দক্ষ প্রার্থী বাছাই করা, যাতে করে বিএনপির ধানের শীষের প্রার্থীকে হারিয়ে জামাতের দাঁড়িপাল্লার প্রার্থী বিপুল ভোটে বিজয় ছিনিয়ে আনতে পারে। এই কৌশলের অংশ হিসেবেই সম্প্রতি বেশ কিছু আসনে প্রার্থী পরিবর্তনও করেছে জামাতে ইসলামী। এর মধ্যে একটি হলো কুষ্টিয়া ৩। এখানে জামাত তাদের আগের ক্যান্ডিডেট অধ্যাপক ফরহাদ হোসেনকে পরিবর্তন করে নতুন প্রার্থী দিয়েছে মুফতি আমির হামজাকে। কেন দিয়েছে? কারণ একটাই, সেখানে বিএনপির হেভিওয়েট প্রার্থীকে হারানোর ক্ষমতা একমাত্র আমির হামজারই আছে। এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করেছেন কেউ কেউ। তবে এবারের ঈদুল আজহায় হামজা দেখিয়ে দিয়েছেন জনপ্রিয়তা কী জিনিস। তার হাজার হাজার গাড়ির শোডাউনের পর বিএনপি পাড়ায় দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। হামজাকে গণায় না ধরা বিএনপি ভুগছে ভয়াবহ হতাশায়। বিএনপির নিশ্চিত একটি আসনে আঘাত হেনে তছনছ করে দিয়েছে জামাতের সেই স্পেশাল ইলেকশন রিসার্চ টিম। এই একই কৌশল তারা আরও বহু জায়গায় নিচ্ছে, সামনেও নেবে। ধারাবাহিকভাবে সেই আলোচনা আর বিশ্লেষণ আসবে বাংলা কথনে। তবে আজ আমরা জানব লক্ষ্মীপুর ৩ আসনে জামাতের বিশেষ কৌশল নিয়ে। শিরোনাম দেখেই বুঝেছেন আজ কাদের নিয়ে কথা হবে, সুতরাং কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। দর্শক, তার আগে অনুরোধ, ভোটের রাজনীতির বিশেষ বিশ্লেষণ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। লক্ষ্মীপুর ৩ আসনে জামাত কেন তারেক মনোয়ারকে প্রার্থী করতে চায় তা বুঝতে হলে এখানকার বিএনপির প্রার্থী কে সেটা জানা জরুরি। এনি, পুরো নাম শহীদ উদ্দিন চৌধুরী এনি। নাম শুনে নিশ্চয়ই বুঝেছেন তিনি একজন জাতীয় নেতা, বিএনপির প্রভাবশালী ৫ জন কেন্দ্রীয় নেতার একজন, যিনি এখন বিএনপির যুগ্ম মহাসচিব। সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন লক্ষ্মীপুর ৩ আসন থেকে ২০০১ সালের ৮ম জাতীয় সংসদ ও ২০০৮ সালের ৯ম জাতীয় সংসদ নির্বাচনে। এবারও তিনি এই আসনেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হিসেবে সংসদে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আচ্ছা, এখানে জামাতে ইসলামীর প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি জেনারেল ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। রেজাউল করিম এর আগে ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সভাপতিও ছিলেন। সমস্যা হলো, বিএনপির শহীদ উদ্দিন চৌধুরী এনিকে হারানোর জন্য ওই আসনে যতটা পরিচিতি কিংবা জাগরণ তোলা দরকার তা করতে পারেননি রেজাউল করিম, কারণ তাকে বেশিরভাগ সময় থাকতে হয়েছিল ঢাকার রাজপথে। তাই সূত্র বলছে, রেজাউল করিমকে ঢাকার কোনো একটি আসন থেকে ক্যান্ডিডেট করে এখানে প্রার্থী করা হতে পারে আলোচিত বক্তা মাওলানা তারেক মনোয়ারকে। তারেক মনোয়ারকে চেনেন না বাংলাদেশে এমন মানুষের সংখ্যা খুবই কম। শুধু কি তাই, পারিবারিক ঐতিহ্যের কথা শুনলে আপনি অবাক হতে বাধ্য। তার বাবা একসময় এই এলাকার এমপি ছিলেন। হ্যাঁ, সত্যি, লক্ষ্মীপুর ৩ আসন, যেটি আগে নোয়াখালী ১২ আসন হিসেবে পরিচিত ছিল, সেই আসন থেকে ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর হয়ে ইসলামিক ডেমোক্রেটিক লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। শুধু তাই নয়, এই শফিকুল্লাহ জামাতে ইসলামীর কেন্দ্রীয় নেতাও ছিলেন। ১৯৬৪ সালের ৬ জানুয়ারি আইয়ুব সরকার জামাতে ইসলামীকে বেআইনি ঘোষণা করে এবং তৎকালীন আমিরে জামাত সহ মোট ৬০ জন শীর্ষ নেতাকে গ্রেফতার করে। বন্দীদের মধ্যে অন্যতম ছিলেন এই মাস্টার শফিকুল্লাহ। এবার বোঝা যাচ্ছে তারেক মনোয়ার এই আসনে জামাতের প্রার্থী হলে কেন বিএনপি নাকানি চুবানি খাবে। হ্যাঁ, জামাত বিএনপিকে এখানে হারাতে শেষমেশ
এই কৌশলটাই নিতে পারে। তাছাড়া তারেক মনোয়ারের নিজের ইমেজও এখানে শক্ত। অন্যদিকে জামাতের অবস্থানও এখানে বেশ ভালো। শিবির, ছাত্রী সংস্থা এবং জামাতের মহিলা সংস্থাও কম নয়, তারাও এখানে ব্যাপক কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেই 5 আগস্টের পর থেকেই। কারণ একটাই, জামাতে ইসলামের সাবেক এই আসনটি পুনরুদ্ধার করা। সব মিলিয়ে 26-এর ইলেকশনে তারেক মনোয়ার যদি এখানে প্রার্থী হন, তাহলে বিএনপির শহীদউদ্দিন চৌধুরীর জন্য সংসদে যাওয়াটা বেশ কষ্টসাধ্যই হবে, এমনটাই বলছেন এখানকার স্থানীয়রা। যদিও বিএনপি মনে করে তারেক মনোয়ার হোক আর শফিকুর রহমানই হোক, এই আসনে বিএনপি জিতবে, এটাই ফাইনাল। সেটা যেভাবেই হোক, যে মেকানিজমেই হোক। দর্শক, আপনার কি মনে হয়, জামাতের এই কৌশলটি কি কাজে দিবে? মাওলানা তারেক মনোয়ারকে প্রার্থী করলে জামাত কি জিততে পারবে নাকি পারবে না? আপনার কি মনে হয় জানান মন্তব্যের ঘরে। এবং এই চ্যানেলে নতুন হলে ও রাজনীতির নিত্য নতুন তথ্য বিশ্লেষণ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।